তুমি ইউটিউবে হাউ টু আনসার কোয়েশ্চেন ফ্রম আনসিন প্রপারলি সাজেশনস অফ আনসিন ফর মাধ্যমিক এক্সামিনেশন এই টাইপের অনেক সার্চ করেছো এবং ভিডিও দেখেছো, কিন্তু ভিডিওগুলো দেখে তুমি সন্তুষ্ট নও, সেই জন্য তুমি আজকের এই ভিডিওতে এসে পৌঁছেছো। অ্যাকচুয়ালি আনসিনের কি কোনো সাজেশন হয়? না, আনসিনের কোনো সাজেশন হয় না। তাহলে সেটা আনসিন থাকলো কি করে? কিন্তু আনসিনকে তুমি সিনে পরিণত করতে পারো, তার জন্য কিছু প্রসেস আছে, কিন্তু এই প্রসেসগুলো টাইম সাপেক্ষ। কতটা টাইম লাগবে? 2 থেকে 3 মাস। যদি তোমার কাছে 2 থেকে 3 মাস সময় থেকে থাকে তাহলে এই ভিডিওটা তুমি কন্টিনিউ করো, না হয় এই ভিডিও দেখে তোমার কোনো কাজ নেই বা কোনো লাভ হবে না। এবার তুমি স্ক্রিনের দিকে তাকাও, যে 4টা পয়েন্ট দেখতে পাচ্ছ এইগুলো ঠিক আগের ভিডিওগুলোর সাথে ম্যাচ করবে। সবাই এই পয়েন্টগুলো বলে দেয়, কিন্তু আজকে আমি যে দুটো এক্সট্রা পয়েন্ট বলে দেবো ওইগুলো জাস্ট ফলো করলেই আনসিনের 70 থেকে 80% তোমার কভার হয়ে যাবে। ফুল একটি আনসিন আজকে সলভ করে দেখাবো এবং সাথে সাথে ওই পয়েন্টগুলো ইলাবোরেট করে বোঝাবো। তো চলো আনসিনটা পড়া যাক। অন June 9, 1964, Jawaharlal Nehru was succeeded by a mild-mannered and soft-spoken Lal Bahadur Shastri, who tackled many elementary problems like food shortage, unemployment and poverty in India then. এইখানে বলা আছে যে জুন মাসের 9 তারিখে 1964 সালে জওহরলাল নেহরুর পরে যিনি প্রধানমন্ত্রীর পদ আসন গ্রহণ করেছিলেন তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী। তার নেচার কেমন ছিল? মাইল্ড ম্যানার মানে নম্র টাইপের, সফট স্পোকেন মানে মিষ্টভাষী। তিনি সামলেছিলেন অনেক প্রাথমিক সমস্যা, যেমন কি খাদ্যের অভাব, বেকারের সমস্যা, দরিদ্রতার সমস্যা। তখনকার ভারতে এই যে প্রাথমিক সমস্যাগুলো ছিল তিনি তখন এইগুলো সামলেছিলেন। টু ওভারকাম দ্য অ্যাকিউট ফুড শর্টেজ, শাস্ত্রী আস্কড দ্য এক্সপার্টস টু ডিভাইস এ লং টার্ম স্ট্র্যাটেজি। এই যে খাবারের যে প্রচণ্ড সমস্যাটা বা অভাবটা ছিল সেটাকে কন্ট্রোল করার জন্য বা সেই সমস্যাটা থেকে উবরে আসার জন্য শাস্ত্রী কি বলেছিলেন যে যারা বিশেষজ্ঞরা ছিলেন তাদেরকে বলেছিলেন যে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা হোক। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ফেমাস গ্রিন রিভলিউশন, এবং এইটাই সূচনা ছিল সবুজ বিপ্লবের, যে বিখ্যাত সবুজ বিপ্লবের সূচনা এই সময় হয়েছিল। অ্যাপার্ট ফ্রম দ্য গ্রিন রিভলিউশন হি ওয়াজ অলসো ইনস্ট্রুমেন্টাল ইন প্রমোটিং দ্য হোয়াইট রিভলিউশন। গ্রিন রিভলিউশন বলতে সবুজ বিপ্লব ছাড়াও তিনি কি করেছিলেন না, ইনস্ট্রুমেন্টাল ইন হওয়া মানে কোনো মধ্যস্থতা হওয়া তিনি প্রমোট করেছিলেন, এটা প্রচার করেছিলেন যে হোয়াইট শ্বেত বিপ্লবের ব্যাপারটাও তিনি প্রচার করেছিলেন। দ্য ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ওয়াজ ফর্মড ইন 1965 ডিউরিং শাস্ত্রীস স্টিন্ট অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড গঠিত হয়েছিল 1965 সালে, শাস্ত্রীর স্টিন্ট মানে এখানে তার যে কার্যকালের সময়টা, পিরিয়ডটা, টেনিওর এর সিনোনিম হবে। তাহলে সেই সময়টা শাস্ত্রীর যে কার্যকালের সময়টায় তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছিলেন তখন এইটা ফর্ম হয়েছিল। আফটার চাইনিজ অ্যাগ্রেশন অফ 1962 ইন্ডিয়া ফেসড আনাদার অ্যাগ্রেশন ফ্রম পাকিস্তান ইন 1965 ডিউরিং শাস্ত্রীস টেনিওর। যে এখানে বলা হয়েছে যে চায়নাদের যে অ্যাটাক করার প্রবণতা ছিল 1962 সালে, সেটার পরে ভারতকে আবার মুখোমুখি হতে হয়েছিল সেম সিচুয়েশনের, মানে সেরকম অ্যাটাক করার প্রবণতা যেটা পাকিস্তান থেকে এসেছিল 1965 সালে। শাস্ত্রী শোয়িং হিজ মেটাল মেড ইট ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া উড নট সিট অ্যান্ড ওয়াচ। শাস্ত্রী তার সাহস দেখিয়ে এটা পরিষ্কার করে দিলেন যে ভারত বসে থাকবে না এবং শুধু দেখবে না। হোয়াইল গ্রান্টিং লিবার্টি টু সিকিউরিটি ফোর্সেস টু রিটালিয়েট হি সেড ফোর্স উইল বি মেট উইথ ফোর্স। তিনি বললেন যে গ্রান্টিং লিবার্ট অনুমতি দিয়ে স্বাধীনতা দিলেন সিকিউরিটি ফোর্সেসকে এবং বললেন যে ফোর্স উইল বি মেট উইথ ফোর্স মানে শক্তির সাথে শক্তির মুলাকাত হবে বা শক্তির সাথে শক্তির দেখা হবে। দ্য ইন্দো-পাক ওয়ার এন্ডেড অন সেপ্টেম্বর 23, 1965 আফটার দ্য ইউনাইটেড নেশন পাসড এ রেজলিউশন ডিমান্ডিং এ সিজ ফায়ার। ভারতের আর পাকিস্তানের যুদ্ধটা শেষ হয়েছিল সেপ্টেম্বরের 23 তারিখে 1965 সালে, যখন জাতিসংঘ একটি চুক্তি পাস করেছিলেন ডিমান্ডিং এ সিজ ফায়ার, যুদ্ধবিরতির সম্বন্ধে। দ্য রাশিয়ান প্রাইম মিনিস্টার এলেক্সি কোজিগিন অফার টু মিডিয়েট অ্যান্ড অন জানুয়ারি 10, 1966 রাশিয়ান যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি প্রস্তাব দিয়েছিলেন মধ্যস্থতা করার জন্য জানুয়ারির 10 তারিখে 1966 সালে। লাল বাহাদুর শাস্ত্রী অ্যান্ড হিজ পাকিস্তান কাউন্টার পার্ট, লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আইয়ুব খান সাইন্ড দ্য তাসকিন্দ ডিক্লারেশন, তারা সাইন করেছিলেন, স্বাক্ষর করেছিলেন তাসকিন্দ ডিক্লারেশন বা চুক্তিটা। লাল বাহাদুর শাস্ত্রী হু হ্যাড আর্লিয়ার সাফার 2 হার্ট অ্যাটাকস, লাল বাহাদুর শাস্ত্রী যিনি এর আগে 2বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন, of a third cardiac arrest on January 11, 1966 তৃতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জানুয়ারির 11 তারিখে 1966 সালে। হি ইজ দ্য অনলি ইনকামবেন্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার টু হ্যাভ
ওভারসিজ। তিনি একমাত্র প্রধানমন্ত্রী ছিলেন যিনি পদাসীন অবস্থায় মানে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিদেশে গিয়ে যান। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন, তাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। ইন্ডিয়াজ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতের সর্বোচ্চ নাগরিক পুরস্কার পস্থুমাসলি ইন 1966। পস্থুমাসলি মানে হচ্ছে মরণোত্তর, এবং 1966 সালে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। শাস্ত্রী সাডেন immediately after signing the Tashkent Pact with Pakistan raised many suspicion। যে শাস্ত্রীর যে মৃত্যুটা পাকিস্তানের সাথে এই চুক্তিটা তাসকিন চুক্তিটা সই করার পরে যাওয়াটা অনেক সন্দেহ তুলেছিল। হিজ ওয়াইফ, উনার স্ত্রী ললিতা দেবী অ্যালেজড দ্যাট, উনার স্ত্রী ললিতা দেবী দাবি করেছিলেন যে দ্যাট শাস্ত্রী ওয়াজ পয়জন্ড, শাস্ত্রীকে বিষ দিয়ে মারা হয়েছিল। অ্যান্ড দ্য রাশিয়ান বাটলার সার্ভিং দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ অ্যারেস্টেড, এবং রাশিয়ান যে বাটলার ছিলেন যিনি খাদ্য পরিবেশন করার দায়িত্বে থাকেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। বাট হি ওয়াজ রিলিজড লেটার, কিন্তু তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাজ ডক্টর সার্টিফাইড দ্যাট, যেহেতু ডাক্তারবাবুরা বললেন বা নির্দিষ্ট করে দিলেন যে শাস্ত্রী ডায়েট অফ কার্ডিয়াক অ্যারেস্ট, শাস্ত্রী মারা গেছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে। আমি যে দুটো পয়েন্টের কথা বলবো বলে বলছিলাম সেটা আমি বলে, প্রথমত হচ্ছে যে আনসিন হচ্ছে ভোকাবুলারির সাথে খুবই রিলেটেড। তোমাকে প্রত্যেক দিন কি করতে হবে, আনসিনে ইমপ্রুভমেন্ট আনতে গেলে প্রত্যেক দিন হয় গ্রামার বই থেকে বা কোশ্চেন ব্যাংক থেকে একটা আনসিন প্যাসেজ তুলো, পড়তে থাকো, জাস্ট মানেগুলো গেস করো, এবং সেখানে যে নতুন ওয়ার্ডগুলো পাবে একটা ছোট খাতা বানাবে, ওখানে রেগুলার লিখে থাকবে, পরে টাইম পেলে ওটা রিভাইজ করো। এই কাজটা তুমি কোনো সহজ নিউজ পেপার যেমন টেলিগ্রাফ বা দ্য স্টেটসম্যান থেকেও করতে পারো। এই কাজটা রেগুলার তোমাকে করতে হবে। যে 5-6টা তুমি আননোন ওয়ার্ড পাবে ওগুলো লিখো, এবং তার সাইডে নেটে সার্চ করে লিখো, এবং তার সাইডে কেমন করে ইউজ হচ্ছে একটা সেন্টেন্স লিখে রাখো মিনিং সহ। তাহলে কি হবে, তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। যখনই আনসিন প্যাসেজ দেখবে তোমার মধ্যে এরকম যদি 2 মাস 3 মাস করতে থাকো, অনেক ভোকাবুলারিতে স্ট্রেংথ বাড়বে, তখন তোমার ক্ষেত্রে পড়াটা সহজ হবে। যদিও এখানে বলা হয় যে একটা লাইনের মধ্যে গেস করে দেওয়া হয় মানেটা, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব নয়। এমন কিছু আননোন ওয়ার্ড থাকে পুরো সেন্টেন্সের মানেটাই তার জন্য বোঝা যায় না, এরকমও কেস আছে। তোমার কাজ হবে এটাই, এবং তুমি ওইগুলোকে পার ডে রিভাইজ করতে থাকবে এবং ইউজটা করতে থাকবে। পার ডে রিভাইজ করলে, প্রত্যেক দিন লিখতে থাকলে, রিভাইজ করলে এইভাবে চলবে। দ্বিতীয় যে কাজটা হবে, ওই ওয়ার্ডগুলো তুমি যখন বন্ধুদের সাথে কথা বলছো সেগুলোকে ইউজ করতে থাকো। ফুল ইংলিশে বলছি নি, ইংলিশে কনভারসেশন করতে বলছি না, একটা দুটো ওয়ার্ডকে ওখানে ইউজ করতে থাকো। তাহলে কী হবে, রিভাইজও হবে, তোমার অ্যাপ্লিকেশানও হবে, এবং তোমার মধ্যে মনে থাকবে, কারণ ওগুলো তুমি ঘুরে রিভাইজ করছো, কাউকে কথা বলার সময় ইউজ করছো। এটা একটা বেশ ইফেক্টিভ মেথড বলা যেতে পারে। এই আনসিনটা কোনো বোরিং কেস নয়, ইংরেজির মধ্যে সবথেকে ইন্টারেস্টিং পোর্শন হলো আনসিন, কারণ এখানে তুমি নতুন নতুন ওয়ার্ড খুঁজে পাবে। এই নতুন ওয়ার্ডগুলো তুমি অ্যাপ্লাই করতে পারবে কোথাও। আমি কিন্তু বলবো যে ফ্রোজ বা পোয়েমে সেই সমস্যাটা হতে পারে, কারণ তোমার জানা জিনিসটা বারবার তোমাকে পড়তে হয়, ওটাতে বিরক্তি আসবে। আমার তো মনে হয় আনসিন সব থেকে ইন্টারেস্টিং জায়গা, সেখান থেকে তোমার ভোকাবুলারি রিচ হবে, তুমি প্যারাগ্রাফে অ্যাপ্লাই করতে পারবে, লেটারে অ্যাপ্লাই করতে পারবে, অন্যদের থেকে এখানে তুমি এক্সেপশনাল দেখাতে পারবে যে আমি এই ওয়ার্ডগুলো জানি, নতুন ওয়ার্ডগুলো। তাহলে এটাকে কোনো এংজাইটি বা ভয় না করে নতুন ওয়ার্ড শেখার মাধ্যমে আমরা এটাকে অ্যান্সার করতে পারি, তাই না? এখানে ভয় পাওয়ার কিছু নেই। এই প্রসেসটা তুমি জাস্ট 2 থেকে 3 মাস করলেই অনেক ইমপ্রুভমেন্ট চলে আসবে, এবং তোমার মধ্যে যে কনফিডেন্স বিল্ড হবে সেটা পরীক্ষায় তার অপরিহার্য ব্যবহার দেখতে পাবে। এরপরে আমরা কোশ্চেনগুলো দেখব। ইন্ডিয়া এক্সপিরিয়েন্সড চাইনিজ অ্যাগ্রেশন ইন 1962 হবে উত্তরটা। তোমরা দেখতে পারো পোস্টটা গিয়ে। দ্য নেম অফ শাস্ত্রীস ওয়াইফ ওয়াজ ললিতা দেবী। তারপরে 3 নম্বরটা আছে যে দ্য নেম অফ প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান ডিউরিং শাস্ত্রীস টেনিওর ওয়াজ কে আইয়ুব খান। আইয়ুব খান ছিল পাকিস্তানের প্রাইম মিনিস্টার। পরেরটা আছে যে দ্য ডক্টর সার্টিফাইড দ্যাট দ্য রিজন ফর শাস্ত্রীস ওয়াজ কার্ডিয়াক অ্যারেস্ট, এটা উত্তর হবে। পরে আছে ইন 1966 শাস্ত্রী ওয়াজ পস্থুমাসলি অ্যাওয়ার্ডেড ভারতরত্ন। পরে আছে যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে এগুলোকে পূরণ করতে বলেছে। অন জুন 9, 1964 জওহরলাল নেহরু ওয়াজ সাকসিডেড বাই। জওহরলাল নেহরুর পরে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। দ্য ফেমাস গ্রিন রেভলিউশন বিগেন টু ট্যাকল দ্য প্রবলেম অফ। ফেমাস যে গ্রিন রেভলিউশন ছিল, সবুজ বিপ্লব ছিল, সে কার সমস্যা সমাধান করছিল না অ্যাকিউট ফুড শর্টেজের। পরেরটা আছে দ্য ইন্দো-পাক ওয়ার এন্ডেড অন সেপ্টেম্বর 23 in 1965 after the United Nations passed a resolution demanding a ceasefire. ইউনাইটেড নেশন যে রেজলিউশন পাস করেছিল সিজ ফায়ারের দাবি করে, তার জন্য ইন্দো-পাক যুদ্ধটা বন্ধ হয়েছিল। লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী
মারা গেছিলেন জানুয়ারি মাসের 11 তারিখে 1966 সালে। তারপরে আছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডিড লাল বাহাদুর শাস্ত্রী অ্যাড্রেসেস দ্য ফুড শর্টেজ প্রবলেম ইন ইন্ডিয়া? না লাল বাহাদুর শাস্ত্রী কি করেছিলেন না টু ওভারকাম দ্য অ্যাকিউট ফুড শর্টেজ শাস্ত্রী টু দ্য এক্সপার্ট টু ডিভাইস এ লং টার্ম স্ট্র্যাটেজি অ্যাজ এ কনসিকুয়েন্স গ্রিন রেভলিউশন গ্রিন রেভলিউশন অকার্ড। লাল বাহাদুর শাস্ত্রী কি করেছিলেন না যে খাবারের যে প্রচণ্ড অভাবটা ছিল সেটাকে ওভারকাম করার জন্য, সমাধান করার জন্য তাই এক্সপার্ট বিশেষজ্ঞদের বলেছিলেন যে একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা করা হোক এবং এর ফলস্বরূপ অ্যাজ এ কনসিকুয়েন্স কি হয়েছিল? গ্রিন রেভলিউশন হয়েছিল। এর ফলস্বরূপ গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব ঘটেছিল। এখানে বলা হয় সাধারণত যে রিপিট করতে না বা একবারে কপি করতে না, লাইন ধরে কপি করতে না, নিজে কিছু ওয়ার্ড ইনকর্পোরেট করতে হবে এবং তুমি যেটা সঠিকভাবে জানো সেই ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, পুরো ডিরেক্ট কপি না করে সহজ ভাষায় লিখতে হবে নিজের মতো করে। পরেরটা আছে যে হাউ ডিড শাস্ত্রী রিয়াক্ট আফটার ফেসিং অ্যাগ্রেশন ফ্রম পাকিস্তান ইন 1965? শাস্ত্রী কেমন করে রিয়াকশান দিয়েছিল বা কেমন করে উত্তর দিয়েছিল যখন পাকিস্তানের দিক থেকে আক্রমণের দাবি এসেছিল? না বাই শোয়িং হিজ মেটাল। এখানে কারেজ লিখতে পারো মেটালের জায়গায়, যে তার সাহস দেখিয়ে শাস্ত্রী মেড ইট ভেরি ক্লিয়ার দ্যাট শাস্ত্রী এটা পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে ইন্ডিয়া উড নট সিট অ্যান্ড ওয়াচ, ইন্ডিয়া বসে থাকবে না এবং দেখবে না। দাস হি গ্রান্টেড লিবার্টি, সেই জন্য তিনি স্বাধীনতা দিয়েছিলেন টু দ্য সিকিউরিটি ফোর্সেস, সেই জন্য তিনি স্বাধীনতা দিয়েছিলেন সিকিউরিটি ফোর্সদের টু রিটালিয়েট এগেনস্ট পাকিস্তান, পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যুত্তর দিতে বা উত্তর দিতে। হাউ ওয়াজ লাল বাহাদুর শাস্ত্রী অ্যাজ এ পার্সন? লাল বাহাদুর শাস্ত্রী ব্যক্তি হিসেবে কেমন ছিলেন? না লাল বাহাদুর শাস্ত্রী ওয়াজ এ মাইল্ড ম্যানার্ড অ্যান্ড সফট স্পোকেন পার্সন। লাল বাহাদুর শাস্ত্রী একজন ভদ্রনম্র এবং মৃদুভাষী ব্যক্তি ছিলেন। হোয়াট প্রবলেমস ডিড হি ট্যাকল ডিউরিং হিজ টেনিওর অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার? তিনি কী সব সমস্যার সমাধান করেছিলেন তার প্রধানমন্ত্রী হওয়ার সময়, প্রধানমন্ত্রী কার্যকালে? না লাল বাহাদুর শাস্ত্রী ট্যাকলড মেনি এলিমেন্টারি প্রবলেমস লাইক ফুড শর্টেজ, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পভার্টি ডিউরিং হিজ টেনিওর অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার। তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকালে বেকারের সমস্যা, খাদ্য অভাবের সমস্যা এবং দরিদ্রতার সমস্যার সমাধান করেছিলেন বা সামলেছিলেন। হু ওয়াজ অ্যারেস্টেড আফটার লাল বাহাদুর শাস্ত্রীর ডেথ? লাল বাহাদুর শাস্ত্রী উপরে কাকে গ্রেপ্তার করা হয়েছিল অ্যান্ড হোয়াই এবং কেন? এ রাশিয়ান বাটলার সার্ভিং দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ অ্যারেস্টেড। একজন রাশিয়ার বাটলারকে অ্যারেস্ট করা হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরে। কারণ কী ছিল? না বিকজ হিজ ওয়াইফ ললিতা দেবী অ্যালেজড দ্যাট শাস্ত্রী ওয়াজ পয়জন। কারণ তার স্ত্রী ললিতা দেবী ভাবছিলেন বা দাবি করেছিলেন যে তাকে বিষ দিয়ে মারা হয়েছে। পরের যে পোর্শনটা থাকে সব থেকে আমার ফেভারিট এবং ইন্টারেস্টিং পোর্শন, সেটা হচ্ছে সিনোনিমের পোর্শন। এইটাই হচ্ছে একটা পোর্শন যেখানে তুমি নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবে। এখানে বলা হচ্ছে যে টেনিওর। টেনিওর মানে অ্যাকচুয়ালি কী বলতো? না কোনো কার্যকালের নির্দিষ্ট সময়, এ ফিক্সড পিরিয়ড অফ টাইম, এটা হয়ে যাবে স্টিন্ট। পরেরটা আছে যে রিলেটেড টু হার্ট, এটা খুবই সহজ, যে কার্ডিয়াকটা হবে। পরেরটা আছে স্ট্রাইক ব্যাক, কাউকে ঘুরে আক্রমণ করা, এটা হচ্ছে রেটালিয়েট হবে। পরেরটা আছে যে স্কিম হচ্ছে স্ট্র্যাটেজি। পরের পেজে আমি তোমাদের জন্য কিছু এই প্যাসেজ থেকেই আরও 4টা মতো আনসিন ওয়ার্ড আমি রেখেছি, ওগুলো তোমাদের কাজ হবে ওইগুলোর আনসিন থেকে খুঁজে ওইগুলোর উত্তর করা। যেমন স্ক্যারসিটি, অ্যালোয়িং, কারেজ, কালমিনেটেড। এই 4টার উত্তর তোমরা কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাও যে এর উত্তর কী হবে। এই পোর্শনটা সবথেকে ভাইটাল পোর্শন এবং এখানে নাম্বার কমে যাওয়ার চান্স থাকে। যদি না তোমার ভোকাবুলারি জানা থাকে তাহলে এইটাই কমে যাওয়ার চান্স থাকে।